বন্ধুরা, বিয়ের পর যখন আমি প্রথমবার শ্বশুরবাড়ি চৌকাঠ পেরিয়ে নিজের বাড়িতে গেলাম, সেই বাসর রাতে আমার স্বামী আমার দিকে কোনোভাবে ফিরে তাকালই না। সে অন্যদিকে হয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি মনে কষ্ট নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমি অনুভব করলাম কেউ একজন আমার শরীরে হাত দিচ্ছে। প্রথমেই ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু আমি চোখ খুলে যা দেখলাম তাতে আমার আত্মা একেবারে কেঁপে উঠেছিল। আমার সামনে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর, আর তার চোখে ছিল এক ভয়ঙ্কর দৃষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল তার জিহ্বা থেকে লালা পড়ছে। আমি ভয়ে সরে যেতেই তিনি বলে উঠলেন, বৌমা, আজ রাতে তোমার সাথে আমি থাকব। আমার মনের ইচ্ছা আমি পূরণ করব। এ কথা বলে তিনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার উপরে জোর খাটাতে শুরু করেন। আমার সন্তানটুকু কেড়ে নিতে তার বুকটা একটু কাঁপল না। আমার অসহায় আর্তনাদ সেই বন্ধ ঘরের মধ্যে মিলিয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, আমার স্বামী পাশেই ঘুমিয়েছিল, কিন্তু সে কিচ্ছু জানতে পারল না। আমার জীবনের এই ভয়ঙ্কর সত্য ঘটনা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন। কেন আমার স্বামী চোখের সামনে সব দেখেও নির্বিকার থাকত? সেই উত্তর আপনারা সম্পূর্ণ গল্পটি পড়লেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার নাম মার্জিয়া। আমি খুবই একটা সাধারণ পরিবারের সন্তান ছিলাম। বাবা ছিলেন সাধারণ রাজমিস্ত্রি। তা দিয়ে যা আয় করত সেটা দিয়ে আমাদের সংসার চলত। সংসারের সব কাজ আমি সামলাতাম, কারণ আমার মা অসুস্থ হয়েছিলেন। পরে আমরা জানতে পারি আমার মায়ের এমন একটা রোগ হয়েছে যা চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন ছিল। বাবার আয় করা টাকা দিয়ে আমাদের সংসার কোনোভাবে চলত না। তাহলে কিভাবে এত টাকা জোগাড় করব? তারপরও আমার বাবা বাল ছাড়েননি। তিনি এক পরিচিত এলাকার বড়লোকের বাড়িতে আমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছিলেন। কাজটি ছিল সেই ধনী ব্যক্তির ২৭ বছর বয়সের একমাত্র ছেলেকে দেখাশোনা করার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ২৭ বছরের যুবককে আবার দেখাশোনার কি আছে? আসলে সেই ধনী ব্যক্তির ছেলে ফাহিম মানসিকতাভাবে অসুস্থ ছিল। বয়স বাড়লেও তার আচরণ ছিল শিশুর মতো। তার জন্য তার বাবা মা চেয়েছিলেন একজন সার্বক্ষণিক সঙ্গী, যে তাকে আগলে রাখবে এবং তাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। যেদিন আমি বাবার সাথে সেই বাড়িতে যাই, ফাহিম আমাকে দেখা মাত্রই আমার হাত ধরে তার খেলার জায়গায় নিয়ে যায় এবং আমার সাথে খেলতে শুরু করেছে। সেই দিন মালিক আমাকে মাস গেলে ৩০,০০০ টাকা বেতন দেওয়ার কথা বলেন, আর আমি মায়ের চিকিৎসার কথা ভেবে রাজি হয়ে যাই। কিন্তু আমি রাজি হতেই তিনি আমার বাবার দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি আমি তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই, তাহলে তিনি আমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। অর্থাৎ তিনি পুরো ১০ লক্ষ টাকা দিতে প্রস্তুত ছিলেন। এই প্রস্তাব শুনে আমি আর বাবা দুজনেই হতভম্ব হয়ে গেছিলাম। আমার বাবা হাত জোর করে কেঁদে বললেন, মালিক, আমি গরিব হতে পারি মালিক, কিন্তু আমি লোভী নয়। আপনার মানসিকভাবে অসুস্থ ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়েটার জীবনটা কিভাবে নষ্ট করতে পারি? মিউজিক। তখন মালিক আমার বাবাকে বললেন, দেখো কুদ্দুস, আমি তোমাদের একটা বড় সমস্যার সমাধান করতে চাইছি, আর তুমি আমাকে ছোট করছো। তোমার টাকার প্রয়োজন, আর আমার ছেলের জন্য একজন যত্নবান স্ত্রী প্রয়োজন, যে তাকে খেয়াল রাখবে এবং তার সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। যদি এই বিয়ের বিনিময়ে আমার অসুস্থ মা যদি সুস্থ হয়ে ওঠেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার সম্মতিতে মালিক খুব খুশি হলেন। বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি আমার হাত ধুয়ে বললেন, মা, এই তুই কি করলি? একটা পাগলের সাথে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করিস না। আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, মায়ের জীবনের চেয়ে আমার জীবন বড় না। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকব। এই বিয়ের বিনিময়ে যদি মাকে ফিরে পাই, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আমার কথা শুনে বাবা কান্নায় ভেঙে পড়লেন। ৩ দিনের মধ্যেই খুব সাধারণ আয়োজনে আমাদের বিয়ে হয়ে গেল।
আমি শ্বশুর বাড়িতে গেলাম। ঘরে ঢোকার সাথে সাথে আমার স্বামী তার বাবাকে বলল, বাবা, আমার নতুন খেলনা কোথায়? তুমি তো বলেছিলে বিয়ে করলে অনেক কামনা দেবে। তখন আমার শ্বশুর তাকে বললেন, ফাহিম, তোমার সব খেলনা তোমার ঘরে রাখা আছে। এই কথা শুনে ফাহিম ছোট বাচ্চার মতো হাততালি দিতে দিতে ছুটে নিজের ঘরে চলে গেল। আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বৌমা, ওর খেলতে ফাহিমের সব দায়িত্ব ফাহিমের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে দেখি আমার স্বামী খেলনা নিয়ে খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। আমি তাকে বিরক্ত না করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তিতে আমারও খুব ঘুম চলে এসেছিল। রাতে অনুভব করলাম যে কেউ আমার শরীরে কাপড় সরিয়ে পায়ে হাত দিচ্ছে, কোমরে হাত দিচ্ছে। আমি ভয়ে চোখ খুলতে দেখি আমার শ্বশুর আমার সামনে দাঁড়িয়ে, তার চোখে সেই কুৎসিত দৃষ্টি। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? তিনি একটু হেসে হেসে বললেন, বৌমা, আমার ছেলের সাথে তোমার বিয়েটা তো শুধু লোক দেখানো। ও তো একটা পাগল, ও তোমাকে কোনোদিন সুখ দিতে পারবে না। আর আমি ওর পিছনে 10 লক্ষ টাকা এমনি এমনি খরচ করিনি। তোমাকে প্রথম দিন দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি নিজের স্বার্থে তোমাকে এই বাড়িতে এনেছি। আজ রাতে আমি তোমার সাথে থাকব। তার কথা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল। আমি সাহস করে বললাম, আমি আপনাকে বাবার মতো সম্মান করতাম। আপনি এত জঘন্য মানসিকতায় মানুষ, আমি আপনার ছেলের স্ত্রী, আপনার পুত্রবধূ, আমার সাথে এমন অন্যায় করবেন না। আমার কথা শুনে তিনি ধমকাতে উঠলেন, বললেন, একদম চুপ। বেশি কথা বললে আমি তোমার মায়ের চিকিৎসা এখনই বন্ধ করে দেব। তোমার মা এখন হাসপাতালে আছে। যদি আমার কথা না শোনো তাহলে আর মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। আর এই হুমকিতে আমি ভেঙে পড়লাম। আমি তার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমার জীবনটা নষ্ট করবেন না। কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। তিনি আমাকে ভয় দেখিয়ে আমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার সব কথা মানতে বাধ্য করলেন। সেই রাতে তিনি নিজের ইচ্ছা পূরণ করার জন্য এক ধরনের ঔষধ সেবন করেন। তারপর আমার ওপর ঝাঁকিয়ে পড়েন। আমার স্বামী পাশে থাকা সত্ত্বেও এই রাতে তিনি আমার সাথে সব কিছু করেন। আর ঘরের ওপাশে দাঁড়িয়ে আমার শাশুড়ি সব কিছু শুনে নীরব ছিলেন। কেন সেদিন তিনি কোনো প্রতিবাদ করেননি, সেই উত্তর আমি অনেক পরে পেয়েছিলাম। সেই রাত থেকে এটা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়াল। আমার শ্বশুর প্রায় প্রতি রাতে এসেই উত্তেজক ঔষধ খেয়ে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন এবং ঘণ্টার পর ঘণ্টা আমার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। তার কাছে আমার চোখের জলের কোনো দাম ছিল। আমি মুখে মুখে হাসি নিয়ে সারাদিন আমার স্বামীর সেবা করতাম, তার খেয়াল রাখতাম। ফাহিমের চিকিৎসা চলছিল এবং ডাক্তার বলেছিলেন যে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। এই কথাটা আমার মনে একটা ক্ষীণ আশার আলো জাগিয়ে রেখেছিল। একদিন আমি ফাহিমকে ডাক্তারের কাছ থেকে নিয়ে ফিরলাম। যখন শাশুড়ি খুব আনন্দের সাথে শ্বশুরকে বললেন যে ডাক্তারের মতে ফাহিমের ৮৫% সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। শুনে শ্বশুর তার ছেলের সাথে বললেন, তোমার পাগল ছেলে কোনোদিনও ঠিক হবে না। তুমি শুধু শুধু ওর পেছনে টাকা খরচ করছ। শ্বশুর বাড়িতে থাকতে থাকতে আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম, আমার শ্বশুর তার নিজের স্ত্রী ও সন্তান কাউকে পছন্দ করতেন না। তিনি বাইরে থেকে যতটা ভালো মানুষ দেখাতেন, ভেতর থেকে তার 10 গুণ বেশি ভয়ঙ্কর আর নীচ কর্তৃটে ছিলেন। তিনি মেয়েদেরকে পায়ের জুতা ছাড়া আর কিছুই মনে করতেন না। একদিন আমার শাশুড়ি রান্নাঘরে ছিলেন আর আমি খেলছিলাম। এমন সময় আমার শ্বশুর বাইরে থেকে এসে শাশুড়ি চোখের সামনে দিয়ে আমার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি আয়ামকে ধমক দিয়ে বললেন, তুই নিজের ঘরে যা। ফাহিম তার বাবাকে প্রচুর ভয় পেত, কারণ তিনি কোনোদিনও তাকে ভালোবাসা দেননি, সব সময় ধমক দিয়ে কথা বলতেন। আমাকে ঘরে নিয়ে গিয়ে তিনি একটা নোংরা পোশাক আমার হাতে দিয়ে বললেন, এটা আমার সামনে এক্ষুনি পরো। আমি হাত জোর করে বললাম, দয়া করে আমার সাথে এরকম আচরণ আর করবেন না। সে আমার কোনো কথাই শুনলেন না। আমাকে বাধ্য হয়ে তার দেওয়া সেই পোশাক পরতে হলো।
তারপর তিনি আমাকে বাথরুমে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা পূরণ করলেন। যখন আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তখন আমার শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, নিজের ইচ্ছাতেই তো সব কিছু করছ, তাহলে এখন আবার এই কান্নার নাটক কেন? এসব করে তোমারই তো মজা লাগছে, তাই না? তোমার মা তো এখন সুস্থ, তাহলে এখন কেন এই বাড়িতে পড়ে আছো? চলে যাও না কেন? আমি কেঁদে তার পায়ে ধরে বললাম, আমি ফাহিমকে বিয়ে করেছি, আমি তাকেই নিজের সবটা মনে করি, আমি ওকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচব আমার স্বামীর সাথেই থাকব। আমার কথা শুনে তিনি আমার কাছে এক থাপ্পড় মেরে বললেন, শ্বশুরের সাথে সবকিছু করে এখন স্বামীর জন্য দরদ দেখাচ্ছিস, যা আমার চোখের সামনে থেকে। শ্বশুরবাড়িতে ভুল বোঝাবুঝির শিকার হয়ে আমি নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার স্বামী ফাহিম, যার মানসিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। সে আমার কষ্ট বুঝতে শিখছিল, সে আমার কষ্টগুলো বুঝতে শিখেছিল। আমি যখন কাঁদতাম সে আমার চোখের জল মুছে দিত। বিয়ের প্রথম দিকে সে সব কিছুই বুঝত না, একটা শিশুর মতো আচরণ করত, কিন্তু সে এখন আমার কষ্ট বুঝতে পারে। সেদিনও সে আমার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি তো আমার বউ, তুমি কাঁদছ কেন? কেঁদো না, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এই বলে সে যখন আমাকে আদর করছিল, তখন আমারও তাকে ভালোবাসতে ইচ্ছা করল। তখন আমি আবেগের বশে তাকে কিস করতে যাব। ঠিক তখনই আমার শ্বশুর ঘরে ঢুকে ফাহিমকে মারতে শুরু করল। তিনি চিৎকার করে বলছিলেন, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না? তুই ছোট আছিস, ছোট হয়ে থাক, বেশি বাড়াবাড়ি করলে আরও মার খাবি। আমি আর সহ্য করতে না পেরে সেই শয়তানের সাথে দাঁড়িয়ে চিৎকার করে বললাম যে, বন্ধ করুন আপনার এই অত্যাচার, মারতে হলে আমাকে মারুন, ফাহিমের কোনো দোষ নেই। তিনি তখন আমার দিকে তাকিয়ে বলল, যে দোষ করেছে মার তো তাকেই খেতে হবে। এই বলে তিনি আমাকেও মারতে শুরু করলেন। সেই দিন তিনি আমাদের দুজনকেই খুব মেরেছিলেন। পরে শাশুড়ি এসে কোনো একটা অজুহাতে তাকে বাহিরে পাঠিয়ে আমাদের বাঁচান। সেদিনের পর থেকে আমি আর ফাহিম আরও কাছাকাছি চলে আসি। যখন শ্বশুর বাড়িতে থাকে না, তখন আমরা একসঙ্গে সময় কাটাতাম। আমাদের মধ্যে ভালোবাসা আরও কিছু সম্পর্ক আরও গভীর হয়। এভাবে আমাদের মধ্যে কিছু শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। এভাবে 2 মাস কেটে যাওয়ার পর একদিন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। আমি খুশি ছিলাম যে এই সন্তান ফাহিমের, কিন্তু আমার শাশুড়ি যখন জানতে পারলেন, তিনি তখন আমাকে বললেন, ছি মার্জিয়া, এবার থেকে তুমি কার নাম দেবে? লোকে যখন জানবে এটা তোমার শ্বশুরের বাচ্চা, তখন সমাজে মুখ দেখাবে কি করে? তখন আমি শাশুড়িকে বললাম, মা ভুল ভাবছেন, এই সন্তান ফাহিমের। তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু আমি পেটে হাত দিয়ে কসম খেয়ে বললাম যেটা ফাহিমের সন্তান। তখন তিনি আমার কথা বিশ্বাস করলেন। পরদিন রাতে আবার শ্বশুরমশাই আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন, তার ঘরে নিয়ে যাবার চেষ্টা করলেন। আমি বাধা দিলাম, বললাম আমার হাত ছাড়ুন, আমার শরীর ভালো নেই, আমি গর্ভবতী। তিনি আমাকে বললেন, কি তুমি গর্ভবতী? এই বাচ্চাটি কিছুতেই রাখা যাবে না, লোকে জানলে আমার সম্মান থাকবে না, সবাই ভাববে এটা আমারই সন্তান। আমি ভয়ে তাকে সত্যিটা বলতে পারিনি। তিনি বললেন, কাল সকালে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে এই বাচ্চাটা নষ্ট করার জন্য। আমি রেগে গিয়ে বললাম, আপনি মানুষ না একটা শয়তান, আমি আপনার অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আমার সন্তানকে আমি কিছুতেই নষ্ট করব না। তিনি তখন সিঁড়ি থেকে নেমে এসে আমার গালে এক থাপ্পড় মেরে বললেন, তোর খুব সাহস হয়েছে, তাই না? এই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। এই বলে তিনি মদের বোতল হাতে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর চিন্তা নেই মার্জিয়া, আমি কিছু একটা ব্যবস্থা করব, তোর সন্তানের কোনো ক্ষতি হয়নি, হতে দেব না। সেই রাতে দুশ্চিন্তায় আমার কোনো ঘুম এলো না, কিন্তু পরের দিন সকালে যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। সেই মানুষটি, যিনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তার নিজের ঘরে নিষ্প্রাণ অবস্থায় পড়েছিলেন। পরে জানা গিয়েছিল, অতিরিক্ত মদ্যপান এবং নিজেকে উত্তেজিত রাখার জন্য নানা রকম ওষুধের জীবনের ফলে তার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল। প্রকৃতি যেন তার অপকর্মের শান্তি তাকে এভাবেই দিয়েছিল। তার মৃত্যুর জন্য আমার বিন্দুমাত্র দুঃখ হয়নি, কারণ তিনি শুধু
আমার সাথে নয়, আমার স্বামী আর শাশুড়ির সাথেও চরম অন্যায় করেছিলেন। আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। আমাদের একটি 4 বছরের ফুটফুটে সন্তান আছে। আর আমার স্বামী ফাহিম এখন সম্পূর্ণ সুস্থ। আমি আমার স্বামী, সন্তান আর শাশুড়িকে নিয়ে খুব সুখে সংসার করছি। কথাই বলে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।